ওয়েলকাম সবাইকে আমাদের পেজে স্বাগত। যান্ত্রিক ত্রুটির কারণে বিকেলে যে প্রোগ্রাম সেটি বন্ধ করা হয়েছে এবং 7টা থেকে আজকের লাইভ। আমরা কোভিড-19 সম্বন্ধে আমরা কিছু জানবো এবং কোভিড-19 এর ফার্স্ট স্টেজ আমরা দেখবি ভয়াবহ গেছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে শুনছি এখন তৃতীয় স্টেজ মানে থার্ড ঢেউ আসছে, তো থার্ড স্টেজ আসছে, তো এটা কতটা ভয়াবহ হতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা, আজকের মিটের আলোচনা। এবং আমাদের সঙ্গে আছে স্বাগত দত্ত, মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর সৌম্যব মণ্ডল। সৌম্যবকে আমাদের গুগল মিটে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ আমাকে স্বাগত এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। হ্যাঁ, তো যেটা আমরা শুনছি বা বিগত 2 বছর ধরে যেটা চলছে, আর 2020 এবং 2021 যেভাবে যাচ্ছে, আবার শোনা যাচ্ছে যে আগস্টে আমাদের যে থার্ড স্টেজ আসছে কোভিডের, এটা কতটা মানুষের জন্য বা সবার জন্যই, বাচ্চা সবার জন্যই কতটা ভয়াবহ হতে পারে সেটা যদি আমরা একটু জেনে নিই এবং মানুষ কিভাবে এটা থেকে সাবধান হবে বা সাবধানতা অবলম্বন করতে পারবে। ঠিক আছে, বলার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি ডক্টর সৌম্যব মণ্ডল। আমি কারেন্টলি স্বাগত দত্ত মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টে হাউস স্টাফশিপ করি। সম্ভবত নেটওয়ার্ক ইস্যুর জন্য, হ্যাঁ ঠিক আছে, নেটওয়ার্ক প্রবলেম খুবই হচ্ছে। তো যেটা প্রশ্ন এখন সেটা হচ্ছে থার্ড ওয়েভ কি আসতে চলেছে না কি আসবে না, নাকি এমনি একটা কথা উঠছে, নাকি সেটা কতটা ভয়াবহ হবে এখানে আসলে। তো কথা হচ্ছে থার্ড ওয়েভ আসছে এবং সেটা এবারে বলছে যেটা সায়েন্টিস্টরা বা বিভিন্ন ডক্টর যেটা বলছে যে আগের থেকেও ভয়াবহ হবে, কারণ সেটা নাকি বাচ্চাদেরকে এফেক্ট করবে বেশি, যেটা শোনা যাচ্ছে। তো কিছু বলার আগে জেনে নিতে হবে আমাদেরকে থার্ড ওয়েভটা কি, বা সেখানে কি ভাইরাল স্ট্রেনটা কেমন ভাবে কাজ করছে, হ্যাঁ, নাকি অন্য কোনো স্ট্রেন আসছে, এবং সেখান তার মধ্যে যে আমাদের দুখানা ভ্যাকসিন আছে, কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন, তো সেইগুলো কি তাতে কোনো এফেক্ট করবে কি করবে না, নাকি আমাদের অন্য কোনো ভ্যাকসিনের জন্য আমাদেরকে যেতে হবে কোথাও। তো থার্ড ওয়েভটা যেটা আসছে সেটাকে বলছে ডেল্টা ভ্যারিয়েন্ট। তো এই ডেল্টা ভ্যারিয়েন্ট শুধু যে আমাদের দেশে প্রথম আসছে এটা নয়, এটা সাউথ আফ্রিকা, ব্রিটেন এবং অন্যান্য মতন 80টা মতন দেশে এটা অলরেডি এই ডেল্টা ভ্যারিয়েন্টটা অলরেডি প্যান্ডেমিক করে এসছে। এবং যেটা ইন্ডিয়ান স্ট্রেন যেটা রিকম্বিনেন্ট হয়ে তৈরি হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তো এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই, এবং যেহেতু ব্রিটেন বা অন্যান্য দেশ এরা যদি এটাকে ট্যাকেল করে ফেলতে পেরেছে, তো আশা করা যাচ্ছে যে আমরাও করতে পারবো। কিন্তু সেটা শুধু শুধু আমাদের শুধু ডাক্তারদের হাত দিয়ে হবে না, এটা সবসময় মাল্টিওয়ে একটা প্রসেস, যে আমরা কিছু করব, সাধারণ লোককে, জনগণকে কিছু করতে হবে। তো এরই মধ্যে দিয়ে আমাদের করে যেতে হবে। তো থার্ড ওয়েভের সাথে যে আসছে তার মধ্যে কি আলাদা কিছু সিমটমের ডিফারেন্স থাকবে কি থাকবে না, এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এখন। তো যেটা দেখা যাচ্ছে, যতগুলো কেস ডিটেক্ট হয়েছে এখনো অবধি, তার মধ্যে দেখা গেছে যে খুব একটা সিমটমসে কোনো ডিফারেন্স নেই। সবারই জ্বর, মাথা ব্যথা বা গলার যন্ত্রণা এইসব নিয়ে মানুষগুলো প্রেজেন্ট করছে। যেগুলো সিমটমস গুলো আসছে দেখা যাচ্ছে সাধারণত এই ওয়েভেরই, সেগুলো আগের মতনই যা সিমটমস গুলো থাকছে। তো এবার প্রশ্ন আসবে যে এই ডেল্টা ওয়েভে কাদেরকে বেশি সতর্ক থাকতে হবে।
তো কাদেরকে বেশি সতর্ক হতে হবে? তো এখানে শোনা যাচ্ছে কি ভালো করে, না কিছু অসুবিধা হচ্ছে? না না, শোনা যাচ্ছে পরিষ্কার। পরিষ্কার তো? আচ্ছা, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কাদেরকে এফেক্ট করবে, বয়স্ক লোকেদের না মিডিল এজ মানুষদেরকে না একদম বাচ্চাদের? তো এটার উপর অনেক কিছু রিসার্চ হয়েছে, অনেক স্টাডি হয়েছে, এবং সেখান থেকে দেখা গেছে যে যারা ভ্যাকসিন নেয়নি বা যারা আনভ্যাকসিনেটেড ক্লাসের মধ্যে যারা পড়ে আছেন, যারা এখনো ভ্যাকসিন পাননি, তাদের উপর এফেক্টটা একটু বেশি হবে। বা যারা ধরুন পার্শিয়ালি ভ্যাকসিনেটেড, পুরো কোর্স কমপ্লিট করেনি, জাস্ট একটা ডোজ পেয়েছে, নেক্সট ডোজ পেতে দেরি আছে, তার মধ্যে যদি তাদের ডেল্টা ভ্যারিয়েন্ট ইনফেক্টেড হয় তো তাদের মধ্যে এফেক্টটা একটু বেশি হবে। এবং যেটা রিসার্চ করে দেখা গেছে যে এই ভ্যারিয়েন্টে কিন্তু সেকেন্ড ওয়েভের থেকেও বেশি হসপিটালাইজেশন হবে এবং আরো ভয়াবহ হতে পারে। এটা আপাতত এরা ভেবেছে, আগের থেকেও ডেঞ্জারাস স্টেজ হতে পারে, এটা প্ল্যান নেওয়া হয়েছে, ভেবেছে, এবং সেই বেসিসে প্ল্যানিং করা হচ্ছে যে কিভাবে সেটাকে ট্যাকেল করা যায়। এবং এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট আছে, এটাকে নিয়ে অনেকগুলো কথাবার্তা উঠেছে, রিসার্চ হয়েছে যেরকম বললাম। তো সেখানে দেখা গেছে যে আমাদের যে কোভিশিল্ড ভ্যাকসিনটা আছে, ঠিক আছে, যেটা সেরাম ইনস্টিটিউট থেকে তৈরি করেছে, তো সেটাতে দেখা যাচ্ছে যে তার কিন্তু এফেক্ট অনেকটা ভালো আছে ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টে। সে তুলনায় কোভ্যাক্সিন যে ভ্যাকসিনটা আছে তার কিন্তু অতটা এফেক্ট থাকবে না। তো শুধু ভ্যাকসিন নিলে তো আমাদের হবে না, তো আমাদের এর সাথে আরো কিছু কিছু জিনিস দেখতে হবে যেগুলো আমাদের নিজেদের কর্তব্য। যেমন হচ্ছে যখনই রাস্তায় বেরোবো আমরা সবসময় যেন আমরা মাস্কটা সঙ্গে করে নিয়ে যাই আর যেন স্যানিটাইজার সঙ্গে থাকে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যেন সাধারণ যখন কমিউনিকেশন করবো, কোনো লোকের সাথে কথা বলবো বা কিছু করব, তখন আমাদেরকে মিনিমাম একটু ডিস্টেন্স মেনটেন করে সেটা করতে হবে। এবং বাড়ি আসার পর অবশ্যই সবসময় ডিসইনফেকশনের যে ব্যাপারটা, যে ভালো করে হাত ফাত সাবান দিয়ে ধুয়ে চান টান করে নিয়ে যে আমি ঘরে প্রবেশ করব, এই জিনিসটাকে মেনটেন করতে হবে। তো এইগুলো করতে পারলে কিছু কিছু ভাবে আমরা কন্টামিনেশনটাকে প্রিভেন্ট করতে পারি। তো আমি এখান থেকে কয়েকটা স্ক্রিন শেয়ার করে কয়েকটা ফটো দেখাতে চাই, তো সেটা একটু হয়তো জিনিসটা আরো ভালো করে বোঝানো যেতে পারে। তো সেটা আমি তাহলে দেখাচ্ছি এখনই। তো প্রথম কথা হচ্ছে যে ওয়েভ কেন আসে এরকম। তো এটা হচ্ছে বিভিন্ন রকমের ফ্লু ভাইরাসের মতনই ভাইরাস। তো এখানে দুটো পয়েন্ট লেখা আছে, একটা হচ্ছে আমাদের অ্যান্টিজেনিক শিফট আর একটা হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফট। এই যে বেগুনি রং বা গ্রিন কালারের যে পার্টিকেলস গুলো আছে, এগুলো হচ্ছে বিভিন্ন প্রোটিন ভাইরাসের মধ্যে। এইগুলো যখন মিউটেশনের মাধ্যমে পাল্টে যায় তখন একটা নতুন ভাইরাসের স্ট্রেন তৈরি হয়। তো এই স্ট্রেনটার জন্যই যত প্যান্ডেমিক গুলো আমাদের হচ্ছে, ঠিক আছে। আর কখনো কখনো হয় এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট ঠিক এইভাবেই তৈরি হয়, নিউ সাবটাইপ যেরকম আছে এরকম করে, আর সেখান থেকে কিছু স্মল মিউটেশনস হয় যেগুলো প্রোটিনটা সেম থাকছে, দেখা যাচ্ছে এখানে যে হাফ হয়ে গেছে বা প্রোটিন থেকে কিছুটা অংশ বাদ চলে গেছে, দিয়ে একটা ভাইরাস তৈরি হয়। সেটা হচ্ছে অ্যান্টিজেনিক ড্রিফটের মাধ্যমে হয়। তো যদি আমাদের এইটা যদি ডেল্টা ভাইরাস হয়, ডেল্টা ভ্যারিয়েন্ট হয়, তাহলে এইটা হয়ে যাবে আমাদের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এই টাইপের। এইটাই হচ্ছে কারণ যার জন্য হয়, এবং এটা একটা ন্যাচারাল প্রসেস। এবং এটা শুধু যে কোভিড ভাইরাসের জন্য হয় তা নয়, বিভিন্ন ভাইরাস যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এখানেও হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করে নিজেদেরকে সুস্থ রাখবো। প্রথম স্টেপ যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে হাত ধুতে হবে। এবং সচরাচর দেখা গেছে যে অনেকেই আমরা ভালো করে হ্যান্ড ওয়াশিং এর যে 7খানা স্টেপস আছে সেগুলো খুব ভালো করে আমরা জানি না বা খুব একটা ভালো করে ফলো করা হয় না, ঠিক আছে। তো সেইগুলি আমি আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথম স্টেপ হচ্ছে ভালো যে কোনো সাবান তোমরা ব্যবহার করতে পারো যেগুলো নন ইরিটেন্ট টু দ্য স্কিন। স্কিনে ইউজ করলে কোনো রকম অ্যালার্জি বা কোনো রকমের চামড়া উঠে যাওয়া বা কোনো রকম অন্য কোনো অসুবিধা হবে না। তো সেখানে মিনিমাম যেটুকু সাবান নেওয়া যায় 1 ফোঁটা বা 2 ফোঁটা, যেরকম যতটা বেরোবে স্যানিটাইজারের মতন, বা ওই স্কুইজো যে প্যাকেট গুলো হয় সেখান থেকে।
তো সেখান থেকে নিয়ে প্রথম হচ্ছে আমাদের দেখো পাম্পস টুগেদার, দুখানা হাতের যে পাম্পটা আছে ওইটাকে ভালো করে আমাদেরকে পরিষ্কার করতে হবে। তারপরে যা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে পেছন দিকে, হাতের পেছন দিকে সব জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে। তারপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে দুটো আঙুলের ফাঁকের জায়গাটা, সেই জায়গাটা আমাদেরকে পরিষ্কার করতে হবে, কারণ ওখানে ম্যাক্সিমাম নোংরা থাকে। তারপর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হচ্ছে নোকের কাজটা, একদম এরকম ইন্টারলক করে ঠিক এইভাবেই আমাদেরকে পরিষ্কার করতে পারলে সব থেকে ভালো হয়। তাহলে কি নোকের ভেতরে অনেক সময় ময়লা জমে থাকে, সেগুলো বেরিয়ে আসছে। তারপর হচ্ছে বুড়ো আঙুলের পরিষ্কার করতে হয় ভালো করে। তারপর হচ্ছে নোকের যে টিপ গুলো থাকে, ফিঙ্গার টিপস গুলো, সেইগুলোকে করতে হয়। আর তারপরে বাকিটা নিয়ে পুরো রিস্ট অব্দি যতটা পোর্শন আমার এক্সপোজ থাকছে ততটা জায়গা ভালো করে আমাকে ধুতে হবে। এটা হচ্ছে বেসিক স্টেপস অফ হ্যান্ড ওয়াশিং। তো এইগুলো যদি ফলো করা যায়, যখন আমি বাইরে বেরোচ্ছি, বাইরে বেরিয়ে কোনো জিনিস নেবো তার আগে স্যানিটাইজার দিয়ে করাও যাবে, সাবান দিয়েও করা যাবে, তাহলে আমরা অনেকটা প্রতিরোধ করতে পারবো এই ভাইরাসটাকে। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে কি ভালো ভালো খাবার খেতে হবে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের শরীরে কিন্তু সেনা রেডি আছে, সৈন্য আমাদের শরীরে রেডি আছে, সেটাকে আমরা কি করি, সেটাকে আমরা কাজে লাগাই না। তো সেটাকে আমাদেরকে কাজে লাগিয়ে সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে যাতে আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে পারি। অনেকেই হয়তো শুনে থাকবেন যে ভিটামিন সি খেলে খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়, ভিটামিন ডি খেলে খুব ভালো ইমিউনিটি বুস্ট হয়। প্রশ্ন হচ্ছে এইগুলো তো আমি ন্যাচারাল সোর্স থেকেও পাবো, তো সেই ন্যাচারাল সোর্সটা খাওয়া বেটার নাকি আর্টিফিশিয়াল সোর্স থেকে খাওয়াটা বেটার হবে, এটা হচ্ছে এখন প্রশ্ন। তো এবার সেটা তো সবাই বুঝতেই পারছেন যে ন্যাচারাল সোর্স থেকে খাওয়াটাই সব থেকে বেস্ট হবে। তো কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করা যেতে পারে, যেমন হচ্ছে দই, তারপর হচ্ছে গার্লিক, চিকেন স্যুপ, চা, কিন্তু সেটা দেখো লাল চা, একদম কোনো রকম অন্য কিছু দিয়ে না। ব্রুসেল স্প্রাউটস, এই জিনিসটা হচ্ছে বাঁধাকপির স্প্রাউট যেগুলো হয়, ছোট ছোট বাঁধাকপি থাকে সেইগুলো। এছাড়া আরো অনেক ফল আছে, যেমন হচ্ছে ক্যারেট, মাশরুম। খুব মজার জিনিস হচ্ছে ডার্ক চকলেট কিন্তু আমাদের ইমিউনিটি বুস্টে অনেক হেল্প করে, কিন্তু সেটা আমাদেরকে নিয়মিত ভাবে খেতে হবে, এবং সেটা কখনো বেশি খাবো না আমরা, বেশি খেলে ওবেসিটি হতে পারে। তো সেই জিনিসটা খেয়াল রেখে আমাদেরকে করতে হবে। তো এটা হলো। তো এবার আর কিভাবে আমরা করতে পারি না, সবাই জানো যে যোগা হচ্ছে আলাদাই তার নিজস্ব বেনিফিটস আছে, এবং তার কিছু সাইকোলজিক্যাল বেনিফিটসও আছে। তো কোভিড এর সময় মানুষের দু রকম এফেক্ট হচ্ছে। এক হচ্ছে মানুষের শারীরিক ক্ষমতা কমে যাচ্ছে, মানুষ উইক হচ্ছে, ভাইরাসে আক্রান্ত হচ্ছে। আর সেম সাইডে লকডাউন বা অন্যান্য কারণের জন্য মানুষের মানসিক যে শক্তিটা সেটাও ভেঙে পড়ছে। তো এটা দেখা যাচ্ছে যে যোগা করলে আমাদের এই যে প্রবলেম গুলো হচ্ছে কোভিড রিলেটেড, এই জিনিসগুলোকে আমরা অনেকটা ভালোভাবে ট্যাকেল করতে পারবো, এবং ট্যাকেল করতে পারা মানে আমরা সেটাকে ওভারকাম করে এগোতে পারবো সামনের দিকে। তো ডেইলি যোগা করা সেটা খুবই দরকার। তাতে আমাদের কি কি হয় না, শরীরে রিল্যাক্সেশন হয়, আমাদের মাইন্ড অ্যান্ড বডির মধ্যে যে কানেকশন সেটা ভালোভাবে তৈরি হয়, মানসিক শান্তি পাওয়া যায়। এছাড়া ফিজিক্যাল বেনিফিটস কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে প্রচুর এনার্জি, ফ্লেক্সিবিলিটি, হেলথ ভালো হয়, স্ট্রেংথ ভালো হয়। তো ওভারঅল সবকিছু মিলিয়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ঘুম ভালো হয়, মন সবসময় ভালো থাকে। তো এগুলো যোগার মাধ্যমে আমরা করতে পারি। তো এরকম যোগার অনেক ভালো এফেক্টস আছে, যেগুলোর জন্য রেগুলার এখনকার টাইম যেটা আসছে, যে থার্ড ওয়েভ ট্যাকেল করার জন্য যোগা করা কিন্তু খুবই দরকার, এবং মিনিমাম কিছু না কিছু করতে হবে যোগাতে। তো এখানে আছে নতুন একটা জিনিস যেটা বেরিয়েছিল বাজারে কিছুদিন আগে, যেটা হচ্ছে মিউকরমাইকোসিস, বা যাকে সচরাচর বলে থাকে ব্ল্যাক ফাঙ্গাস। তো প্রথমেই বলি, এই ব্ল্যাক ফাঙ্গাস ওয়ার্ডটা হচ্ছে একটা ভুল কথা। ফাঙ্গাসটার রং কিন্তু পুরো সাদা রঙের হয়, এবং এটাকে আমরা সচরাচর পাউরুটির ওপরে অনেক সময় গ্রো করতে দেখি। তো ব্ল্যাক কেন বলছে, কারণ এটা যখন ইনফেকশন করে তখন যে জায়গাটাতেও ইনফেক্ট করে, মোস্টলি আমাদের নাক এবং চোখের জায়গাটা, সেই জায়গাটাকে পুরো নষ্ট করে দেয়, এবং সেই জায়গায় পচন ধরিয়ে দেয়, এবং সেই জন্য সেই জায়গাটা কালো দেখতে লাগে। তো এখানে কি করে আমরা মিউকরমাইকোসিসটাকে প্রিভেন্ট করবো, কারণ এটাও সাইড বাই সাইড একটা আমাদের এফেক্ট হচ্ছে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কোভিড এর যেটা লাইফ সেভিং ড্রাগ হচ্ছে ডেক্সামেথাসোন, যেটা হচ্ছে স্টেরয়েড, এবং স্টেরয়েড ইউজ করলে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন গুলো খুব হয়। তো সেই ফাঙ্গাল ইনফেকশনটা যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য আমি কি কি করতে পারি।
প্রথম পয়েন্টে লেখা আছে এখানে যে এটা ভেজা সারফেসে হয়, ওয়েট সারফেস, তো সেটা সবসময় আমাকে শুকনো রাখতে হবে। আমরা অনেক সময় মাস্ক পরি এবং মাস্কটাতে দেখা যাচ্ছে যে আমরা কি করছি, মাস্কটা ভিজে যাচ্ছে, ঘামের মধ্যে ভিজে যাচ্ছে বা ময়েশ্চার পেয়ে যাচ্ছে, এবং সেই মাস্কটাকে আমরা আবার পরের দিন ইউজ করছি। মাস্কটাকে ভালো করে পরিষ্কার না করে, মাস্কটাকে ভালো করে না দেখে যে তার মধ্যে কিছু কালো কালো কিছু বেরোচ্ছে কিনা বা সাদা রঙের কিছু গ্রোথ হচ্ছে কিনা, সেগুলোকে আমরা কিছু দেখছি না। তো সেইখানেই সমস্যাটা আমাদের হয়ে যাচ্ছে। তো মাস্কটা যখন আমরা রিইউজ করব তার আগে আমাদের ভালো করে মাস্কটাকে রোদের মধ্যে ড্রাই করতে হবে, পারলে স্যানিটাইজ করতে হবে। তো সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, এবং এটা দেখা যাচ্ছে যে তো এটা দেখা যাচ্ছে যে এটা খুব সমস্যা, মানে ম্যাক্সিমাম টাইমে ডায়াবেটিক্স পেশেন্টদের খুব কমনলি হচ্ছে। তো ডায়াবেটিক পেশেন্টদেরকে একটু খেয়াল রাখতে হবে নিজেদের, কারণ ডায়াবেটিসে শরীরে ইমিউনিটি এমনি কমে যায়। তো সেখানে যদি কোভিড ইনফেকশন হয় তো তাহলে তার কমপ্লিকেশনস গুলো বাড়তে থাকে। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিকশন নিতে হবে। এবং ইমিউনোসাপ্রেশন যেটা আছে, মানে শরীরের ইমিউনিটির যে পাওয়ারটা সেটা কমে যাওয়া, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মিউকরমাইকোসিস হওয়ার জন্য। শুধু কোভিড একটা কারণ নয় মিউকরমাইকোসিসের, যদি কোনো কারণে ইমিউনিটি কমে যায় সেখানে কিন্তু হতে পারে। তো কি করে আমরা বুঝবো মিউকরমাইকোসিস হচ্ছে? কোথায় কোথায় ইনভলভমেন্ট হয়? ফার্স্ট হচ্ছে নাকে হতে পারে, মুখে হতে পারে, চোখে যেতে পারে, এবং প্রচন্ড মাথা ব্যথা নিয়ে পেশেন্টরা আসে আমাদের কাছে, এবং সেখান থেকে ডায়াগনোস করে পরে দেখা যায় এদের মধ্যে মিউকরমাইকোসিস ডেভেলপ করেছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা এখান থেকে যে কি করে প্রিভেনশনের আর কি পদ্ধতি আছে সেগুলো আমাদের দেখতে হবে। যে এখন আমাদের মধ্যে দুটো ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে কোভ্যাক্সিন, একটা হচ্ছে কোভিশিল্ড। এই দুখানায় গভর্নমেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। কোভ্যাক্সিন হচ্ছে ভারত বায়োটেকের প্রোডাক্ট, আর কোভিশিল্ড হচ্ছে সেরাম ইনস্টিটিউটের প্রোডাক্ট। আর এখন নতুন একটা ভ্যাকসিন যেটা আমাদের গভর্নমেন্ট আনার চেষ্টা করছে, এটা স্পুটনিক 5। ঠিক আছে, এটা কিন্তু ভালো ভ্যাকসিন, কিন্তু এখন সেটা ইন্ডিয়াতে লঞ্চ করতে পারা যায়নি। তো আমাদের এখানে এখন যেটা আছে অ্যাভেলেবেল সেটা হচ্ছে কোভ্যাক্সিন, কোভিশিল্ড। তো এদেরও অনেক ব্যাপার আছে। তো এখানে মানুষের এখন খুব বড় প্রশ্ন যে কোনটা আমরা নেবো, যে কোভ্যাক্সিন নেবো না কোভিশিল্ড নেবো। তো এতদিন অব্দি যা পরিস্থিতি ছিল সেখানে খুব একটা পার্থক্য করার কিছু ছিল না, কারণ দুখানা ভ্যাকসিনে কিন্তু ইকুয়াল এফেক্ট ছিল, এবং দুখানা ভ্যাকসিনেরই ইকুয়াল সাইড এফেক্ট ছিল, এবং যে কোনো একটা নিলেই মোটামুটি ইমিউনিটি খুব ভালো প্রোটেক্টেড হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট যেটা আছে, সেই ডেল্টা ভ্যারিয়েন্ট বা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দেখা গেছে যে কোভিশিল্ডের এফেক্টটা একটু বেটার দেন কোভ্যাক্সিন। তো আমি তো বলবো যে তাহলে যে যারা পারবে কোভিশিল্ডই নেওয়ার চেষ্টা করো, কিন্তু না পাওয়া গেলে কিছু করার নেই, কোভ্যাক্সিন তো নিতে হবে। কারণ সবাই যে ডেল্টা ভাইরাস দিয়ে এফেক্টেড হবে বা ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে এফেক্টেড হবে সেটা তো নয়, কারোর তো হয়তো আগের ভাইরাসটা, আগের স্ট্রেনটাও এফেক্ট করতে পারে। তো মোটামুটি যে কোনোর মধ্যে এখনো যে কোনো একটা নেওয়া যেতে পারে। স্পুটনিক যে ভাইরাস ভ্যাকসিনটা আছে এটা কিন্তু সব থেকে ভালো এফেক্টিভ এগেইনস্ট ডেল্টা ভ্যাকসিন, ডেল্টা ভ্যারিয়েন্ট। ঠিক আছে, তো এবার মানুষের মনে অনেক প্রশ্ন থাকে যে আমরা ভ্যাকসিন নেওয়ার সময় আমাদের কি করতে হবে, খাওয়া দাওয়া কি করব, ভ্যাকসিন নেওয়ার পরে শরীর খারাপ হলে কি করব। ঠিক আছে, তো সেই জিনিসগুলোর ব্যাপারে একটু বলে দিই। তো দেখুন, যে কোনো ভ্যাকসিন নিলে বা যে কোনো ওষুধ নিলে আমাদের সাইড এফেক্ট হবে। তো আমরা কি করতে পারি? যখন আমরা কোনো ভ্যাকসিন নেবো তার আগে সবসময় আমাদেরকে ডক্টরকে বলতে হবে যে আমরা কোনো ওষুধ খাচ্ছি কি খাচ্ছি না, কোনো আগে থেকে কোনো রোগের ওষুধ খাচ্ছি কি খাচ্ছি না, সেগুলো ভালো করে জানিয়ে দিতে হবে। তো সেগুলো জানিয়ে দিতে হবে আমাদেরকে আগে থেকে, যে কি কি ওষুধ আমার চলছে, কি কি চলছে না। খালি পেটে কখনো এমটি স্টমাকে আমরা ভ্যাকসিন নেবো না, কারণ ভ্যাকসিন নিলে অনেক সময় দেখা যায় যে অনেকের এগুলো হচ্ছে। তো সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা খালি পেটে না কিছু একটা হালকা খেয়ে যাবো, খুব ভারী খাবো না আর খুব কমও খাবো না, মিনিমাম একটু যেটুকু খাওয়া যায়, জল খাবার মুড়ি সাথে যেটুকু খাওয়া যায়। আচ্ছা, যদি কোনো রকম সিমটমস ধরা পড়ে, যেমন জ্বর আসছে, মাথা ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে আমার ভ্যাকসিনের দিনের দিন, তাহলে আমাকে সেটা অবশ্যই জানাতে হবে এবং জানিয়ে ভ্যাকসিনটা না নিতে চেষ্টা করতে হবে। কারণ যদি কোভিড হয় এবং তার সঙ্গে যদি ভ্যাকসিন নেয় তাহলে কিন্তু এফেক্টটা পুরো উল্টো হয়ে যাবে।
আর ভ্যাকসিন নেওয়ার পর যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি অন্য গভর্নমেন্ট যেটা ফলো করছে, এটা হচ্ছে ভ্যাকসিনেশন সেন্টারে 30 মিনিটস অবজারভেশন টাইমে রাখা হচ্ছে, দেখার জন্য যে কোনো সাইড এফেক্ট বা কিছু ডেভেলপ করছে কিনা। তো এই টাইমটুকু আমাদেরকে ওখানে ওয়েট করতে হবে, যতই কাজ থাকুক যাই থাকুক ওয়েট করতে হবে। আচ্ছা, কোনো রকম অসুবিধা হলে ভ্যাকসিনেশন সেন্টারে অবশ্যই জানাতে হবে। আচ্ছা, আর হচ্ছে যে ভ্যাকসিনের কিছু কিছু সাইড এফেক্টস আছে যেগুলো সম্পর্কে আমি বলে দিচ্ছি, যেগুলো নর্মাল সাইড এফেক্ট এবং এগুলোকে নিয়ে চিন্তা করার কোনো প্রশ্ন নেই, এবং এর বাইরে যদি কিছু হয় তখন সেটা আমাদেরকে চিন্তার বিষয়ে করবে। যেমন যে কোভ্যাক্সিন নিলে যেটা হতে পারে, যেমন যে কোনো ভ্যাকসিন নিলে এটা হয় যে ইনজেকশনের জায়গাটা লাল হয়ে যায় এবং সেখানে প্রচুর ব্যথা করবে। এছাড়া কিছু কিছু জায়গায় ফিভার আসতে পারে, ম্যালিস হতে পারে, মানে গা হাত পা ম্যাচ ম্যাচ করছে, বা গা হাত পায়ে যন্ত্রণা হতে পারে। তো সেই জিনিসগুলো হচ্ছে নর্মাল সাইড এফেক্ট। তো এইগুলো কিন্তু নর্মালি হবে কোনো ভ্যাকসিন নিলে, কোভ্যাক্সিন নাও কি কোভিশিল্ড নেও। তো তো সেই ক্ষেত্রে এইগুলো নিয়ে বেশি চিন্তা করলে হবে না। যদি জ্বর আসে সেই ক্ষেত্রে আমরা প্যারাসিটামল খেতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে মেপে দেখতে হবে কতটা টেম্পারেচার আসছে। যদি সবসময় 99 এর উপরে যায় তবেই আমরা ট্যাবলেট খাওয়ার ব্যাপারে কিছু ভাববো। তো এবার হচ্ছে যে একটা স্টাডি করা হয়েছিল ইন্ডিয়াতে। তো সেই স্টাডির মধ্যে দেখা গেছে যে কোভিশিল্ড কিন্তু কোভ্যাক্সিন থেকে বেশি অ্যান্টিবডি তৈরি করতে পারে। তো তো যতই হোক, মানে কোভিশিল্ডকে দেখা গেছে যে মাচ মোর এফেক্টিভ দ্যান কোভ্যাক্সিন, ভালো বেনিফিশিয়াল দ্যান কোভ্যাক্সিন। তো কোভিশিল্ড কিন্তু মানে অপশনে সবসময় থাকবে। যদি কোভিশিল্ড পাওয়া যায় তাহলে অবশ্যই কোভিশিল্ড নেবো, যদি কোভিশিল্ড পাওয়া না যায় তাহলে আমাকে অল্টারনেটিভ কিছু তো করার নেই, সেখানে আমাকে কোভ্যাক্সিন নিতে হবে। তো এই ব্যাপার। আর আর কিছু যদি কিছু থাকে প্রশ্ন, তো সেগুলো বলা যেতে পারে। আমি বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ বলছি যে তো বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা এবারে খুবই ক্রিটিক্যাল হতে পারে, যেটা আমরা সন্দেহ করছি, যার জন্য আমরা প্রিপারেশন নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তো এবারে যেটা প্রবলেমটা হচ্ছে যে যখন ভাইরাসটা ইনফেক্ট করতে আসবে তখন বেসিক্যালি আমাদের এখানে 3টে গ্রুপ থাকছে। একটা হচ্ছে একদম বয়স্ক লোক, যেটা 65 এর ওপর, একটা মিডিলে, যারা একটা হচ্ছে একদম 12 বছরের কমে বাচ্চারা। তো প্রবলেমটা হবে যে ভাইরাসটা যখন আসছে, ভাইরাসটা না পারছে 45 এর উপরে ইনফেক্ট করতে, না পারছে মিডল এজকে ইনফেক্ট করতে, কারণ তারা অলরেডি ভ্যাকসিনেটেড হয়ে আছে। বেসিক্যালি একটা গ্রুপ সব থেকে সাসেপ্টেবল হয়ে আছে, কারণ না ওরা ভ্যাকসিন পেয়েছে, না বাচ্চাদেরকে অনেকক্ষণ মাস্ক পরিয়ে রাখা যায়, কারণ বাচ্চাদেরকে অনেকক্ষণ মাস্ক পরিয়ে রাখাটা খুব ট্রিকি ব্যাপার এবং সম্ভব নয়। আমাদেরই অসুবিধা হয় এতক্ষণ মাস্ক পরে থাকতে, তো ওদের তো সেটুকু বোঝানো যাবে না যে কেন পড়তে হচ্ছে, কি জন্য হচ্ছে। তো ওদের ক্ষেত্রে সেটা খুব অসুবিধার কারণ। তো এটা হচ্ছে সব থেকে ব্যাপার। তো বাচ্চারা ভাইরাসটা কোথেকে পাবে? ওরা তো আর বাইরে বেরোচ্ছে না যে ভাইরাসটা ওরা বাইরে থেকে নিয়ে আসবে বা কিছু। বেসিক্যালি যারা বাবা মারা, যারা ওয়ার্কিং আছেন বা যারা কাজে বেরোচ্ছেন, কোনো কাজে বাইরে বেরোচ্ছেন, তো তাদের কাছ থ্রু দিয়ে ভাইরাসটা আসার কাজ। তো এটা আমাদের ফলো করতে হবে যে বাড়িতে এসে বাচ্চার কাছে যাওয়ার আগে অবশ্যই নিজেকে ভালো করে পরিষ্কার হতে হবে, সাবান দিয়ে চান করতে হবে এবং এমন ভাবে ডিসাইনাইজ করে রাখতে হবে নিজেকে যাতে কোনো রকম ভাবে আমার থেকে ইনফেকশনটা আমার বাচ্চার কাছে না যায়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বাচ্চারা যেহেতু স্কুল বন্ধ আছে, তো সেজন্য ওদের ভাইরাস কন্ট্যাক্ট করার জায়গাটা খুব কম। তাদের কাছে যদি যায় তো আমাদের কাছ থেকে সেটা যাবে, এবং আমরা যারা ভ্যাকসিন নিয়েছি যদিও আমাদের ইনফেকশন হবে না এটা ঠিকই, কিন্তু আমরা ক্যারিয়ার হয়ে যাব। এবং ক্যারিয়ার কিন্তু খুবই বাজে, একজন ইনফেক্টেড মানুষের থেকে একজন ক্যারিয়ার খুবই বাজে। কারণ ইনফেক্টেড মানুষ হয়তো 3-4 জনকে ইনফেক্ট করবে, কিন্তু ক্যারিয়ার মানুষ যে ক্যারিয়ার হয়ে আছে সে কিন্তু মোটামুটি পুরো পাড়াকে ইনফেক্ট করে দিতে পারবে, এতটাই তার ক্যাপাসিটি থাকে। তো সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে, কারণ যেটা বলছিলাম যে মাস্ক ইউজ করা আমাদেরই এত কষ্ট লাগে, তো বাচ্চাদের তো লাগবেই। এবং ট্রিটমেন্টের একটা বড় পোর্শন হচ্ছে অক্সিজেন সাপ্লাই করা, এবং বাচ্চাদেরকে অতক্ষণ দিয়ে অক্সিজেন সাপ্লাই করে রাখাটাও খুব একটা শক্ত ব্যাপার। তো ট্রিটমেন্টে আমাদের অনেক অসুবিধা হবে এই ক্ষেত্রে। তাও দেখা যাক, যতটা চেষ্টা করা হবে, যতটা করা যায়।
আর এই ভ্যাকসিনটা মানে কারা নিতে একদমই পারবে না, মানে কিছু তো এরকম থাকে যে যারা একদম এই ভ্যাকসিনটা হয়তো তাদের ক্ষেত্রে চলবে না, এরকম কি যদি কিছু থাকে তাহলে সেটা একটু বলে দিলে ভালো হয়। ভ্যাকসিনটা বেসিক্যালি সবাই নিতে পারবে, কিন্তু যেটা বলছে ওরা যে কারোর যদি অ্যালার্জিক রিয়াকশন থাকে, কোনো কিছুতে অ্যালার্জিক ধাপ থাকে, কিছু জিনিসে অ্যালার্জি হয়, বা মাস গেলে শ্বাসকষ্টের যে সমস্যাটা হয়, অ্যাজমা, সিওপিডি, এই পেশেন্টদের ক্ষেত্রে নিতে বারণ করছে। কিন্তু এখনো কোনো অব্দি কোনো ডেমনস্ট্রেটেড স্টাডি নেই যেখানে দেখাচ্ছে যে ডিরেক্টলি এদের এই ভ্যাকসিনটা দিলে কোনো মানে খারাপ কিছু হচ্ছে। তো নেওয়া যেতে পারে, কিন্তু সেটা নিজের রিস্কে নিতে হবে এবং ডাক্তারবাবু যিনি ওখানে আছেন ভ্যাকসিনেশন সেন্টারে, ওনার পরামর্শে নিতে হবে। আর যেটা হচ্ছে 12 বছরের নিচে এখনো ভ্যাকসিনটাকে অ্যালাউ করেনি গভর্নমেন্ট, আশা করছি কিছুদিনের মধ্যে সেটা গভর্নমেন্ট অ্যালাউ করে দেবে। আর হচ্ছে যেটা বলে যাদের লিভার সমস্যা আছে, তো তাদেরও একটু ভ্যাকসিনটা সাবধানে নিতে হবে। এমনি কি কিছু হার্টের পেশেন্ট বা যে প্রেগন্যান্সি যে পিরিয়ডটা সেই সময়ের মধ্যে কিছু কি ওগুলো যদি কিছু থাকে মানে বারণ বা কিছু, এটা কি? না, প্রেগনেন্সি বা হার্টের অসুখের ক্ষেত্রে এরকম ভ্যাকসিনের কোনো যে দেওয়া যাবে না এরকম কোনো প্রোটোকল আমাদের কাছে নেই। তো দেওয়া যাবে এবং প্রেগনেন্সির মধ্যে ভালোভাবেই দেওয়া যাবে, তাতে অসুবিধা খুব একটা কিছু হওয়ার কথা না। এবং হার্টের সমস্যা যাদের তাদের ক্ষেত্রেও দেওয়া যাবে, তো তাদেরকে দিতে হবে এবং তাতে খুব একটা সাইড এফেক্ট কিছু হবে না। তো কোভিড প্রিভেন্ট করার যেটা সব থেকে বড় কথা, তো সেটা আমাদের নিজেদের মধ্যেই আছে। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে না, খুব সিম্পল জিনিস, হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যে যে ডাক্তারটা বসে আছে তাকে জাগিয়ে তুলতে হবে। ঠিক আছে, নিজেদের ডাক্তারটাকে জাগাতে হবে, নিজেদের ডাক্তারটাকে জাগালে অসুবিধা আছে। ডাক্তারকে জাগাবো মানে ইমিউন সিস্টেমটাকে আমাদের স্ট্রং করতে হবে, এবং সেটা করতে পারি আমরা একমাত্র যোগার মাধ্যমে বা ভালো খাওয়া দাওয়ার মাধ্যমে। যে খাবারগুলো আমি দেখালাম, যে ভেজিটেবলস খেতে হবে, ফ্রুটস খেতে হবে, দই খেতে হবে, সাইট্রাস ফ্রুটস যেমন লেবু, পেয়ারা, এইগুলো খেতে হবে। তো এগুলো খেলে আমাদের নিজেদের মধ্যে যে ডাক্তারটা বসে আছে চুপ করে, সে কিন্তু জেগে বসবে এবং অনেকটা ভাইরাস প্রিভেন্ট করতে সাহায্য করবে, অনেকটা ভাইরাসের ভেতরে ঢুকতে প্রিভেন্ট করবে। কিন্তু যদি আমরা নিজের ডাক্তারিটাকে ভেতরে জাগিয়ে তুলি তাহলে কিন্তু খুব অসুবিধা আছে। কারণ এরকম কাণ্ড অনেক দেখা গেছে যেখানে অনেক মানুষই মানে জাস্ট গুগল দেখে বা খবর পড়ে যে স্টেরয়েড খুব ভালো কাজ করে সেগুলো ইউজ করেছে, এবং আজকে মিউকরমাইকোসিস বলে একটা রোগ আমাদের এখানে চলে এসেছে। অনেকে আগের বছর যেটা হয়েছিল খুবই দেখা গেছে, যেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইন বলে একটি ড্রাগ ছিল, যেটাকে বলেছিল যে খুব ভালো এফেক্ট করবে, এবং সেটাকে অনেকে খেয়েছে এবং তার জন্য অনেকের হার্ট অ্যাটাক বা এই টাইপের অনেক সমস্যা হয়েছে, যার জন্য খুবই অসুবিধা হয়েছে তাদের। তো নিজের ডাক্তারিটাকে না জাগিয়ে নিজের ভেতরে ডাক্তারটাকে জাগালে আমরা কোভিডটাকে নিজেরা খুব ভালোভাবে মোকাবিলা করতে পারবো। এখন যেটা ব্যাপার হয়ে গেছে, যেটা বেশি দেখা যাচ্ছে যে মানে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে মানে মাস্ক না পরলেও চলবে, মানে বেশি এটাই দেখা যাচ্ছে যে মাস্ক না পরেই এমনি অনেক সময় ঘোরাফেরা করছে লোকজন। তো সেটা মানে একদমই করলে চলবে না, এগুলো একদম সতর্কতা নিজেদেরকেই মেনটেন করতে হবে, সেটাই হচ্ছে মেন কথা। আর আর যদি কিছু প্রশ্ন কারোর থাকে, মনে হয় না আর কারোর কোনো প্রশ্ন আছে। খুব সুন্দর মানে ব্যাখ্যা, এবং যেগুলো জানার মানে একদম সত্যি একদম যেগুলো জানার দরকার ছিল সেগুলো একদম খুব ক্লিয়ারলি জানা গেল। খুবই ভালো হলো এরকম একটা মানে জেনে কোভিড থার্ড স্টেজ নিয়ে। আর একটা জিনিস একটু দেখাতে চাই, যেটা হয়তো সবার হেল্প করবে এবং আমি চাইবো সবাই এটা নোট করে রাখুক। হ্যাঁ, কারণ এটাই হয়তো আমাদেরকে বাঁচাবে একটা টাইমে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোভিড হলে আমরা কি করে হসপিটালে ভর্তি হব বা কি করব। তো সেটা হচ্ছে আমাদের এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পশ্চিম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। তো এই নাম্বারে যখনই আমি একটা হাই লেখা হবে, তো এর ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা সার্ভিস পেতে পারি। এটা বেসিক্যালি টিকার জন্য একটা নাম
নাম্বার আছে, তো এই নাম্বারটা ইউজ করে আমরা বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন সেন্টার কখন কোথায় ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, কোন সেন্টারে কটা ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, এবং সেইখানে অ্যাভেলেবিলিটি দেখে স্লট বুকিংটা এই নাম্বারের থ্রু দিয়ে আমরা করতে পারবো। এবং এটা দিয়ে অনেক লোকে আজকাল করে নিয়ে মানে ভ্যাকসিন তারা রিসিভও করেছে। আর এই যে হচ্ছে টোল ফ্রি নাম্বার, এই নাম্বারটা নোট করে রাখতে বলবো সবাইকে। আর হচ্ছে পরের যে নাম্বারটা আছে এটা স্বাস্থ্য ভবনের হেল্পলাইন নাম্বার। তো যাদের কোভিড হবে, কারণ এবারে যেটা হলো সেটা হচ্ছে এত পেশেন্ট ছিল যে বেড পাওয়া যাচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিল, তো সেই ক্ষেত্রে এই নাম্বারের মাধ্যমেই অ্যাডমিশন হচ্ছিল। তো এবারও আশা করছি যদি খুব সেরকম অসুবিধা হয় তখন এই নাম্বারটা একটা ইমার্জেন্সি নাম্বার হিসাবে আছে, এবং এটাকে ইউজ করে হসপিটাল অ্যাডমিশনের জন্য আমরা একটু সাহায্য পেতে পারি স্বাস্থ্য ভবনের মাধ্যমে, যেটুকু ওরা অ্যালাউ করবে আর কি। এই আর কি, এর বেশি আর কিছু সেরকম বলার নেই। যারা আজ যদি কিছু কোভিড নিয়ে কারোর কোনো কিছু প্রশ্ন জানার থাকে অবশ্যই বলতে পারেন আনমিউট করে। হয়তো কারোর কিছু জানার নেই, মানে জানার থাকতেও পারে না, কারণ এত সুন্দর একটা ডিসকাশন হলো, মানে পুরোটাই ওভারঅল একদম কখন থেকে মানুষ সাবধানতা নেবে বা কবে নেবে বা কিভাবে নেবে, খাওয়া দাওয়া ডায়েট সমস্তটাই কিভাবে নিজেরা মেনটেন করবে সেটা সমস্তটাই একদম প্রথম থেকে ব্যাখ্যা হয়ে গেল। তো খুবই ভালো একটা সেশন হলো, এবং থ্যাংক ইউ সোমাবকে যে এত মানে একটা টাইম দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝেও। আচ্ছা, আর একটা বলবো যে বেড সংক্রান্ত এটা ব্যাপারটা তো বুঝলাম যে এখন অনেকেরই চিন্তা থাকে যে হসপিটালে বেড পাবো কিনা, তো এই ব্যাপারটা একটুখানি মানে কোথায় কিভাবে আমরা বেড পেতে পারি বা এখন বেড সংখ্যা কিরকম সেটা যদি। এখন যেটা দেখছি যে এখন হচ্ছে পেশেন্টের কেস লোডটা খুবই কমে গেছে। হ্যাঁ, তো আমাদের দেখা যাচ্ছে এখন ডেলি হয়তো 4টে করে 5টা করে পেশেন্ট হয়তো মানে অ্যাডমিশন হচ্ছে। তো সেক্ষেত্রে এখন প্রচুর বেড পাওয়া যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমি তো আর বেড বাড়াতে পারি না, আমাকে তো বেড বাড়ালে ট্রিটমেন্টটাও দিতে হবে। তো গভর্নমেন্টের পক্ষে হয়তো এতটা সম্ভব হয়ে উঠবে না, কিন্তু তাও করছে, এবং গভর্নমেন্ট হসপিটালগুলো তো পুরোপুরি ভরে যায়। কোভিড যখন প্যান্ডেমিক হলো, এবারে যখন সেকেন্ড ওয়েভটা এলো, দ্বিতীয় ঢেউ যখন এলো, তখন তো পুরোপুরি ভরে গেছিল। ইভেন শুধু যে গভর্নমেন্ট গুলো নয়, সেগুলো শুধু যে প্রাইভেট হসপিটালগুলো তো বেড পাওয়া যাচ্ছিল না। তো এটার ক্ষেত্রে যদি এরকমই যদি ওয়েভ আসে তাহলে বেড পাওয়া কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে, কারণ আমাকে অ্যাজ আ ডক্টর দেখতে হবে যে খারাপ পেশেন্ট কে আছে, এবং সেখানে যেটা আমাদের ট্রায়াজ বলা হয়, যে সেখানে আমরা ট্রায়াজ করি যে পেশেন্টকে 3টে ক্যাটাগরিতে আমরা ভাগ করি, রেড, ব্ল্যাক আর ইয়েলো। তো রেড হচ্ছে ব্ল্যাক হচ্ছে যাকে আমরা কিছু করতেই পারবো না, অলরেডি মারা গেছে, তো তাদেরকে আমরা কোনো ট্রিটমেন্ট করবো না। আর যখন আমাদের কাছে রেড আসছে, রেড যারা গ্রুপের মধ্যে পড়ছে, তো এদের হচ্ছে ইমিডিয়েট কেয়ার দিতে হয়। তো এই রেড গ্রুপের মধ্যে কাদের ফেলা হয়, তো এটা হচ্ছে বেসিক্যালি যারা ইয়াং জেনারেশন এফেক্টেড হচ্ছে, যাদের এখনো জীবনের অনেকটা অংশ, অনেকটা রাস্তা বাকি আছে, এবং যারা হয়তো আজকে দেশের ফিউচার হবে। তো সেই সব মানুষের 18 থেকে 35 বছর বয়সের মধ্যে যারা ইনফেক্টেড হচ্ছে ভাইরাস, তাদেরকে রেড ক্যাটাগরিতে রাখা হচ্ছে, যাতে তাদেরকে ট্রিটমেন্টটা বা তাদের জন্য বেড অ্যাভেলেবিলিটি খুব তাড়াতাড়ি করা যায়। আর যেটা হচ্ছে ইয়েলো ক্যাটাগরির মধ্যে যেটা পড়ছে, সেটা হচ্ছে 60 অ্যাবভ এজে যারা থাকছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে ইয়েলো ক্যাটাগরি তাদের মিনিমাম ট্রিটমেন্ট দিয়েও আমাকে রাখতে হবে, কিন্তু আমার প্রায়োরিটি গ্রুপ সবসময় থাকবে মিডিল এজ গ্রুপ, কারণ মিডিল এজ গ্রুপই হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ, কারণ ওদের ওপর ডিপেন্ড করে থাকছে প্রচুর লোকেরা। কারণ আমাদের একটা মেডিকেল ওয়ার্ডে একটা টার্ম আছে ডিপেন্ডেন্সি রেশিও। তো ডিপেন্ডেন্সি রেশিওর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে কোন এজ গ্রুপের মধ্যে, কোন বয়স থেকে কোন বয়সের লোকের মধ্যে আমাদের সোসাইটি পুরোপুরি ডিপেন্ড করে। তো এটা দেখা যাচ্ছে 18 থেকে 60 ইয়ার্স এর মধ্যে যে মানুষগুলো আছে তাদের উপর কিন্তু বাকি পপুলেশন ডিপেন্ড করে, তাদের বাবা মারা ডিপেন্ড করছে, তাদের বাচ্চারা ডিপেন্ড করছে, এবং শুধু তাদের নয়, অন্যান্য যে বয়স্ক লোকেরা আছে, অন্য মানুষের যে বাবা মারা আছে, তারাও কিন্তু তাদের উপরই ডিপেন্ড করে আছে।
তো আমাদের সবসময় ফোকাস করতে হবে এই 18 থেকে 60 ইয়ার্স এর মধ্যে যারা আছে তাদেরকে সবসময় প্রায়োরিটি দিতে হবে, কারণ তাদেরকে বাঁচাতে হবে। তো সেই ক্ষেত্রে হয়তো অনেক মানুষের অনেক অভিযোগ থেকে থাকবে যে কেন ওনার বাবাকে নেওয়া হলো না এখান থেকে, একটা 23 বছরের একটা বাচ্চাকে, ছেলেকে একটা বা মেয়েকে একটা অ্যাডমিট করা। তো কারণটা এটাই যে এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি বেসিসে করতে হয়, যে যার যতদিন লাইফটা বাকি আছে, যার বেশি লাইফ বাকি আছে তাকে আমাদেরকে সবসময় প্রায়োরিটি দিতে হবে। এবং যারা ইয়াং জেনারেশন, যারা সমাজের একটা টাইমে একটা হাত ধরবে, তো তাদেরকে আমাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন করতে হয়, সেটা হয়তো সবারই খুব খারাপ লাগবে, কিন্তু সেটা হয়তো সমাজের জন্য একদিন হয়তো ভালো হয়ে দাঁড়াবে সেটা। এই আর কি। নিশ্চয়ই। তো আজকের তো টপিকটা আমাদের যেটা ছিল সেটা প্রায় একদমই শেষের পর্যায়ে, এবং খুব ভালো ডিসকাশন হলো, খুব ভালো আলোচনা হলো, খুব ভালো লাগলো। এবং সব থেকে বড় ব্যাপার যে এত ব্যস্ততার মাঝেও আজকে টাইম দেওয়ার জন্য, ডিউটি ফাঁকা করে। তো থ্যাংক ইউ। অবশ্যই। আশা করছি আগামী দিনে আবার পাবো লাইভ করতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো সকলেই সাবধানে থাকবেন, এবং অবশ্যই সৌম্যবাবুকে বলবো সাবধানে থাকার জন্য, কারণ অনেক দায়িত্ব অবশ্যই। এখন মানে কাঁধে। তো সেই জন্য বলছি যে অবশ্যই সাবধানে থাকতে হবে, যেহেতু মানে ডাক্তাররাই হচ্ছে আমাদের মানে মেন জায়গা, মানে এখন ডাক্তাররা হচ্ছে সৈনিক আমাদের সমাজটাকে বাঁচাবার জন্য বা আমাদেরকে বাঁচানোর জন্য। তো তাদেরকে তো ভালো থাকতেই হবে। তো সকলেই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। শুভরাত্রি।